সব খবর নিয়মিত এই আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি দেবাশিস রঞ্জন সরকার। ডাক্তারদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিত করে দেশের সব মেডিকেলে শুরু হয়েছে চিকিৎসা সেবা। কাজে ফিরতে পর্যাপ্ত নিরাপত্তার শর্ত দেওয়ার পর ঢাকা মেডিকেলে মোতায়েন করা হয় সেনা ও বিজিবি সদস্যদের। এর আগে ঢাকা মেডিকেলে ডাক্তারদের উপর হামলাকারী সবাইকে গ্রেপ্তার এবং চিকিৎসক সুরক্ষা আইন পাশ করতে আলটিমেটাম দেন আন্দোলনকারী চিকিৎসকরা। শনিবার হামলার ঘটনায় দিনভর বন্ধ ছিল সব ধরনের চিকিৎসা সেবা। দিনভর অচল ঢাকা মেডিকেল। ডাক্তাররা কর্মবিরতি ডেকে কমপ্লিট শাটডাউন ডাকার পর বিকেলে আন্দোলনকারীদের সাথে আলোচনা করতে আসেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। ঘণ্টা দেড়েক বৈঠকের পর তিনি জানান চিকিৎসকদের সব দাবি মেনে নেওয়া হবে। সোমবার রাত ৮টা পর্যন্ত চিকিৎসা সেবা বন্ধের আন্দোলন স্থগিত করা হয়েছে বলে জানান ঢাকা মেডিকেলের পরিচালক। ছাত্র আন্দোলনের সময় তারা যে সেবাটা দিয়ে গেছে এখনো দিয়ে যাচ্ছে। পঙ্গু হাসপাতালে বলেন, ঢাকা মেডিকেলে বলেন, চক্ষু হাসপাতালে বলেন, পিজি সর্বত্রই তারা যে সেবাটা দিয়ে গেছে এবং এখনো দিয়ে যাচ্ছে। এটার জন্য তাদেরকে আমাদের কৃতজ্ঞতা, সারা জাতি তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার কথা। সেই জায়গায় তাদের উপর যে কাজটা আমরা করলাম, যে ন্যাক্কারজনক কাজটা করলাম, সেটাকে আমি ধিক্কার জানাই। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ এবং আনসারের সমন্বয়ে আমরা সিকিউরিটি এনশিওর করব এবং তাদের যে আসামিরা এই অঘটন ঘটিয়েছে তাদেরকে অ্যারেস্ট করার পরপরই তারা সম্পূর্ণ সার্ভিস চালু করবেন সারা দেশব্যাপী। এখন থেকে জরুরি চিকিৎসা সেবা এখন থেকে শুরু হচ্ছে। তবে বিপত্তি বাধে এরপরে। গণমাধ্যমের সাথে কথা বলেন আন্দোলনকারীরা। তারা জানান কর্মসূচি স্থগিত হয়নি পুরোপুরি। যত ডাক্তার তত নিরাপত্তা কর্মীর দাবি জানান ডাক্তাররা। এরকম নিরাপত্তাহীনতায় একজন ডাক্তার কিভাবে নিজেকে অরক্ষিত রেখে ইমার্জেন্সিতে সেবা দেয়, সেই জন্য আমরা শুধু ডাক্তার না, রোগী নিহত হয়েছে, ডাক্তাররা মার খেয়েছে। আগামী 24 ঘন্টা পর্যন্ত ইমার্জেন্সি সেবা চালু থাকবে শর্ত সাপেক্ষে। শর্তটা কি? যেই হাসপাতালগুলোতে, যেই মেডিকেল কলেজগুলোতে ডক্টর যে কয়জন থাকবে ঠিক সেই কয়জনই পুলিশ অথবা আর্মি অথবা বিজিবি যদি তাদের উপস্থিত থেকে সিকিউরিটি এনশিওর করতে পারে, সিকিউরিটি এনশিওর করার পরে আমরা আমাদের ইমার্জেন্সি সেবা চালু করব। তবে আন্দোলনকারীদের নেতিবাচক মনোভাব থাকলেও রাত ৮টা থেকে জরুরি বিভাগের স্বাভাবিক কার্যক্রম শুরু করেন চিকিৎসকরা। এর আগে রোববার সকাল থেকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগ সহ সবখানে কাজ বন্ধ করে দেন চিকিৎসকরা। ভোগান্তিতে পড়েন রোগীরা। দূর দূরান্ত থেকে আসা রোগীদের ফিরে যেতে হয় চিকিৎসা না পেয়ে। অনেককে আবার চিকিৎসার জন্য মেঝেতে অপেক্ষা করতে দেখা যায়। মেডিকেল এলাকায় নেমে আসে বিপর্যয়। দাদা রক্ত পড়তেছে আর দাঁড়াইতে পারতেছে না, অনেক অবস্থা অনেক খারাপ। আমি বারবার বলছি যে আমার রোগীর অবস্থা বেশি ভালো না, আপনারা দেখেন। চিকিৎসা না পায় না, দুঃখ করা ছাড়া কার কাছে প্রশ্ন করবো, কে উত্তর দিবে? তালা মারা, ইমার্জেন্সি তালা মারা অলরেডি, ওখানে কোনো লোক নাই। এখন যারা বিগত দিনগুলিতে ভর্তি আছে তাদের কি হবে? একজন যদি অপরাধ করে আর আমরা যদি 10 জনে তার ভুক্তভোগী হই, তাহলে আমাদের এই ছাত্র আন্দোলন করে লাভ হলো কি? এত কিছু সূত্রপাত হয় শনিবার রাতে। পরপর ঘটে 3টি অনাকাঙ্ক্ষিত ঘটনা। চিকিৎসা অবহেলার অভিযোগ তুলে শিক্ষার্থীদের 50 থেকে 60 জনের একটি দল হাসপাতালে ঢুকে চিকিৎসকদের পেটানো সহ চালায় ভাঙচুর। এ ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় একটি মামলা দায়ের হয়েছে। আটক হয়েছেন 4 জন। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। পাসপোর্ট বাতিল হওয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে কি স্ট্যাটাসে আছেন তা জানে না পররাষ্ট্র মন্ত্রণালয়। উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, আইনি প্রক্রিয়ায় তাকে দেশে ফেরানোর প্রয়োজন হলে মন্ত্রণালয় সে উদ্যোগ নেবে। সম্প্রতি ভারতের সাথে সই হওয়া রেল করিডোর সহ অন্যান্য সমঝোতা স্মারকে দেশের স্বার্থ রক্ষা হয়েছে কিনা তা পর্যালোচনা করার কথাও জানান তৌহিদ হোসেন। বাংলাদেশে থাকা ভারতীয়রা ভীতির মধ্যে থাকলেও তা দ্রুতই কেটে যাবে বলে আশাবাদী পররাষ্ট্র উপদেষ্টা। ঢাকা দিল্লির সেসব সমঝোতা স্মারকের ভবিষ্যৎ নিয়েও কথা বলেন তৌহিদ হোসেন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নিউ ইয়র্কে যাচ্ছেন বলে নিশ্চিত করেন পররাষ্ট্র উপদেষ্টা। সেটা কিন্তু আবার লিগাল প্রসেস থাকে, তো আমি জানি না সেটা কীভাবে হবে। এটা স্পেকুলেট না করাই ভালো। তবে যদি আমাদের লিগাল সিস্টেম চায় যে তাকে ফেরত আনা হোক, আমরা অবশ্যই চেষ্টা করবো ফেরত আনতে। এমওইউ কিন্তু চূড়ান্ত চুক্তি না, কাজে এটা তো আমাদের স্বার্থ ঠিকমতো রক্ষিত হয়েছে কিনা সেটা আমরা দেখতেই পারি, এবং সেই অনুযায়ী স্বার্থ রক্ষা করে যেগুলি চুক্তি করার সময় সেটা আমরা করব। আওয়ামী লীগ সরকার দেশে বাকশাল কায়েম করেছিল আর বিএনপি বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে আনে, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় সংস্কারে সময় দিতে হবে।
দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, সব চ্যালেঞ্জ মোকাবেলা করে গণতন্ত্র ও মুক্তবাজার অর্থনীতি প্রতিষ্ঠা করবে বিএনপি। বিএনপির যা কিছু অর্জন সবই দেশের গণতন্ত্রের ইতিহাসের বড় অর্জন বলে মন্তব্য করেন দলের মহাসচিব। এদিকে বাদ জোহর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলে যোগ দেন বিএনপি নেতারা। তারা বলেন, গেল ১৫ বছর ধরে হত্যা, গুম, নির্যাতন মোকাবেলা করে বিএনপি গণতন্ত্রের লড়াই অব্যাহত রেখেছে। সেই কৃতিত্বকে নস্যাৎ করার চেষ্টা চলছে। আমাদের এই সংগ্রাম অবশ্যই চলবে গণতন্ত্র পুরোপুরি প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত। 17টা বছর রাস্তায় প্যারেড করছে খামাখাই, এখানে ছাত্রদের পাশে যেই জনতা ছিল সেই জনতা হলো বিএনপির একটা অংশ। একদম ফ্রেশ বিশ্বমানের প্রযুক্তির সকল সুবিধা নিয়ে ভালো থাকুন আপনিও। কঙ্কা শক্তি কিংবা ভয় দেখিয়ে নয়, ইনসাফ ও উদারতা দিয়ে মানুষের মন জয় করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, খেয়াল রাখতে হবে কোনো মানুষ যেন হয়রানিমূলক হামলা মামলার শিকার না হন। জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠনের জন্য রাষ্ট্র ও রাজনীতি সংস্কারের বিকল্প নেই। বিস্তারিত জানাচ্ছেন শরীফুল ইসলাম খান। পরিবর্তিত এক পরিস্থিতিতে ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। প্রায় ৫০ বছরের পথ চলাই সংকট, সম্ভাবনা আর নানা ঘাত প্রতিঘাত মোকাবেলা করেছে দলটি। আলোচনা করে গণতন্ত্র আনি, কারো বিরুদ্ধে আমাদের কোনো রাগ ক্ষোভ দুঃখ নেই। গত ১৭ বছর মামলা, হামলা আর চরম পুলিশি নির্যাতন নিপীড়ন সহ্য করতে হয়েছে নেতাকর্মীদের। প্রতিহিংসার শিকার হয়ে মোকাবেলা করতে হয়েছে গুম, খুনের মতো ভয়াবহ পরিস্থিতি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলছেন, প্রতিশোধ নয়, বরং আইনের শাসনের মধ্য দিয়ে গড়তে হবে সাম্যের বাংলাদেশ। শত নির্যাতন, নিপীড়ন, হামলা, মামলা, হয়রানির শিকার হয়েও আপনারা জাতীয়তাবাদের আদর্শ বিচ্যুত হননি। আপনাদের প্রতি আমার একান্ত অনুরোধ, অতীতে নির্যাতনের শিকার হওয়ার কারণে আপনারা কেউ দয়া করে প্রতিশোধ পরায়ণ হবেন না। খেয়াল রাখবেন, কেউ যেন হয়রানিমূলক মামলা হামলার শিকার না হন। ১৯৭৮ সালে বিএনপি গঠন করেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দলটিকে সারা বাংলাদেশের পথে প্রান্তরে ঘুরে ঘুরে জনপ্রিয় করেছেন চেয়ারপারসন খালেদা জিয়া। আর সবশেষ সংকটে সিনিয়রদের সঙ্গে পরামর্শ করে দল চালিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রতিষ্ঠা বার্ষিকীর বার্তায় তিনি বলেন, সবার আগে নিশ্চিত করতে হবে দেশের স্বার্থ। আপনাদের প্রতি আমার স্পষ্ট বার্তা, শক্তি কিংবা ভয় দেখিয়ে নয়, বরং ইনসাফ এবং উদারতা দিয়ে মানুষের মনকে জয় করুন, জনগণের ভালোবাসা অর্জন করুন। জনগণ বিএনপিকে বিশ্বাস করে, বিএনপিও জনগণকে বিশ্বাস করে, কারণ জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। কয়েক বছর আগে রাষ্ট্র ও রাজনীতি সংস্কারে ৩১ দফা রূপরেখা দিয়েছিল বিএনপি, যেখানে সকল দলমতের মানুষকে নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন, সম্প্রীতিমূলক সমাজ গঠনে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ব্যবস্থা প্রবর্তনের কথা বলা হয়েছে। এবারও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কণ্ঠে রাষ্ট্র সংস্কারের সেই উচ্চারণ। আমাদের দল বিএনপি মনে করে, জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠনের জন্য রাষ্ট্র ও রাজনীতি সংস্কারের বিকল্প নেই। দীর্ঘমেয়াদী রাষ্ট্র সংস্কার কার্যক্রমগুলো জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকারের মাধ্যমে হলে সেটি বেশি কার্যকর বলে জনগণ বিশ্বাস করে। ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং নিবন্ধন বাতিল চেয়ে দায়ের করা রিট সরাসরি খারিজ করেছেন হাইকোর্ট। বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এর আগে রিটকারীকে আশ্বস্ত করে হাইকোর্ট বলেছেন, ছাত্র জনতাকে যারা গুলির নির্দেশ দিয়েছে বা গুলি করেছে তাদের বিচারের বিষয়ে সরকার আন্তরিক। গুলির নির্দেশ দিয়েছে ব্যক্তি, সেক্ষেত্রে অপরাধ করেছে ব্যক্তি, দল নয়। এ সময় রিটকারী পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে আদেশ চাইলে হাইকোর্ট বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এরই মধ্যে সুইস ব্যাংক কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্টদের সঙ্গে অর্থ ফেরত আনার বিষয়ে কথা বলেছেন। হাইকোর্ট জানান, সব অপরাধের বিচার হবে মানবাধিকার
সংগঠন সারডা সোসাইটির পক্ষে আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া 19 আগস্ট এই রিট করেছিলেন। মিরপুরের বাসায় হামলা, লুটপাট এবং গ্রেপ্তারের পর নির্যাতনের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর সহ 27 জনের বিরুদ্ধে মামলা করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর শামীম পারভেজের স্ত্রী জান্নাত আরা ফেরদৌস। সকালে ঢাকা মুখ্য মহানগর হাকিম মেহেদী হাসানের আদালতে এই মামলাটি করা হয়। মামলাটি আমলে নিয়ে মিরপুর মডেল থানাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছে আদালত। মামলার আর্জিতে বলা হয় 2014 সালের 24 ডিসেম্বর পুলিশের সহায়তায় ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা শামীমের মিরপুরের 6তলা ভবনে হামলা চালায়। লুটপাট চালিয়ে আটক করে নিয়ে যাওয়া হয় ফ্ল্যাটে থাকা 54 জনকে। সব সরকারি কর্মচারীকে সম্পদের হিসাব জমা দিতে হবে। সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। চাকরিজীবীদের এই হিসাব কিভাবে জমা দিতে হবে সে সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা পরে প্রকাশ করা হবে বলে জানা গেছে। দেশে এখন সরকারি কর্মচারীর সংখ্যা 15 লাখের মতো। 1979 সাল থেকে নিয়ম করা হয় প্রতি 5 বছর পর পর সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব জমা দেবে, তবে এটা প্রতিপালন হচ্ছিল না। 25 আগস্ট জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা বলেছিলেন সরকারি চাকরিজীবীদের সম্পদের হিসাব জমা দিতে হবে নিয়মিতভাবে। সাবেক মন্ত্রী সম রেজাউল করিম ও প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান সহ 5 জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। রোববার এই তথ্য জানান দুদক সচিব খোরশেদা ইয়াসমিন। তিনি বলেন তাদের বিরুদ্ধে টেন্ডার বাণিজ্য, সরকারি অর্থ আত্মসাৎ, নিয়োগ বাণিজ্য সহ নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের প্রাথমিক সত্যতা মিলেছে। জানান সাবেক মন্ত্রী সম রেজাউল করিমের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে। নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন করেছেন। নিজ নামে বরিশালের নাজিরপুর, পিরোজপুর ও ঢাকার বিভিন্ন স্থানে স্থাবর সম্পদ অর্জন করেছেন। সাবেক প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন হতে আত্মীয় স্বজনকে শ্রমিক সাজিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করেন। এছাড়া নামে বেনামে বিপুল জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। মাধ্যমিকে আবারও ফিরছে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা। হচ্ছে না অর্থবার্ষিকীর বাকি মূল্যায়ন। রোববার শিক্ষা মন্ত্রণালয় পরিপত্র দিয়ে শিক্ষাক্রম, পাঠ্যপুস্তক সহ অন্যান্য সিদ্ধান্তের কথা জানান। সেখানে বলা হয় মাধ্যমিকে বিভাজন চালুর পাশাপাশি 2012 সালের শিক্ষাক্রমের অনেক কিছুই ফিরিয়ে আনা হচ্ছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী যেসব শিক্ষার্থী আগামী বছর নবম শ্রেণীতে উঠবে তারা আগের মতো নবম ও দশম মিলিয়ে 2 শিক্ষাবর্ষে পাঠ্যসূচি শেষ করে 2027 সালের এসএসসি ও সমমানের পরীক্ষা দেবে। এখন যেসব শিক্ষার্থী নবম শ্রেণীতে পড়ছে তারাও বিভাগ বিভাজনের মাধ্যমেই এসএসসি পরীক্ষা দেবে। আগামী ডিসেম্বর নাগাদ 6ষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা হবে। তবে 6ষ্ঠ থেকে নবম শ্রেণীতে চলমান পাঠ্যপুস্তকগুলো এবছর বহাল থাকবে। 2025 সালে যথাসম্ভব সংশোধিত ও পরিমার্জন করা পাঠ্য বই সরবরাহ করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা স্তরে পরীক্ষায় প্রাধান্য পাবে। পরিপত্রে বলা হয় বিশেষজ্ঞদের সহযোগিতায় 2025 সালে পরিমার্জিত শিক্ষাক্রম চূড়ান্ত এবং 2026 সাল থেকে পরিপূর্ণভাবে কার্যকর করা হবে। ধীরগতিতে বানের জল নামায় কমছে না দুর্ভোগ। বাড়ি ঘরে ফিরে মেরামত শুরু করেছেন অনেকে। লক্ষ্মীপুরে এখনও জলমগ্ন 5 উপজেলায় স্পষ্ট হতে শুরু করেছে ক্ষতচিহ্ন। প্রকট বিশুদ্ধ পানি ও খাবারের সংকট, চরম ভোগান্তিতে 10 লাখ বানভাসী। ফেনীতে এখনও ডুবে আছে সদর, সোনাগাজী ও দাগনভূঞা উপজেলার অনেক এলাকা। পানিবন্দী প্রায় 5 লাখ মানুষ। অনেকের দিন কাটছে আশ্রয় কেন্দ্রে। কুমিল্লার প্লাবিত 14 উপজেলা থেকে ধীর গতিতে নামছে বানের জল, তবে এখনও 11 লাখ মানুষ পানিবন্দী। যারা ঘরবাড়িতে ফিরেছেন তারা মেরামতে ব্যস্ত। নোয়াখালীর কিছু এলাকা এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন, ছড়াচ্ছে চর্ম ও পানিবাহিত রোগ। হাজারীবাগ গণটুলির হরিজন পল্লী পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা হাসান আরিফ। এ সময় তিনি হরিজন সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা সমাধানের কথা জানান। বলেন হরিজনদের সমস্যাগুলো সমাধানে 4 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির প্রতিবেদনের আলোকে দ্রুত সময়ের মধ্যে সংকট সমাধানের কাজ শুরু করবে এলজিআরডি মন্ত্রণালয়। এ সময় বিগত 15 বছরের সংকট সমাধান করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলেও জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা হাসান আরিফ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থী আশিকুর রহমান আশিক ঢাকায়
চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রবিবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তিনি মারা যান। রাত 10টায় নিহত শহীদ আশিকের মরদেহ নেওয়া হয় শহীদ মিনারে। জানাজায় উপস্থিত হন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সহ সর্বস্তরের মানুষ। এ সময় সকলে নিহত আশিকের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন। জানাজার শুরুতে আসিফ মাহমুদ বলেন, আশিকের এই আত্মত্যাগ কখনোই বৃথা যেতে দিবে না বাংলার ছাত্র ও তরুণ সমাজ। পরে জানাজার নামাজ শেষে আশিকুর রহমানের মরদেহ নিয়ে যাওয়া হয় গ্রামের বাড়ি কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের 7 ভিটা গ্রামে। প্রশ্ন ফাঁস ও জালিয়াতির অভিযোগ তুলে ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের সিনিয়র অফিসার নিয়োগ পরীক্ষা 2021 বাতিলের দাবি জানিয়েছেন চাকরি প্রত্যাশীরা। বাংলাদেশ ব্যাংকের সামনে মানববন্ধন থেকে তারা এই দাবি জানান। চাকরি প্রত্যাশীরা বলেন, বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে BIBM এই পরীক্ষার আয়োজন করে। এতে ব্যাপক অনিয়ম, জালিয়াতি এবং প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটে। প্রিলিমিনারি এবং লিখিত পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা নেওয়ার দাবি জানান তারা। চাকরি প্রার্থীরা জানান, এরই মধ্যে কয়েক দফা স্মারকলিপি দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংককে। চলমান পদোন্নতি প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার দাবি জানিয়েছে চিনি শিল্প ও খাদ্য শিল্প কর্পোরেশনের পদোন্নতি বঞ্চিত কর্মকর্তারা। এই দাবিতে রোববার চিনি শিল্প ভবনের নিচ তলায় অবস্থান ধর্মঘট করেছেন তারা। অভিযোগ করা হয়, 1 বছর আগে পদোন্নতি দেওয়ার কথা থাকলেও ঊর্ধ্বতন কর্মকর্তাদের বাধার কারণে সম্ভব হচ্ছে না। এ কারণে হতাশা তৈরি হয়েছে চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের কর্মকর্তাদের মাঝে, যার প্রভাব পড়েছে সার্বিক কার্যক্রমে। সর্বাত্মক অবস্থান ধর্মঘটে দীর্ঘদিন ধরেই চলমান পদোন্নতি প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা, ক্ষমতার অপব্যবহারকারীদের মূল কার্যালয় থেকে বদলি করার দাবি জানানো হয়। গাজীপুরের টঙ্গীতে বিএনপির 46তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে ছাত্রদল। দুপুরে জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি সালাউদ্দিন সরকারের নির্দেশনায় আনন্দ মিছিল বের করে মহানগর পূর্ব থানা ছাত্রদল। থানা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাইফুল মৃধা এতে নেতৃত্ব দেন। মিছিল শেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা ও বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত সকল শহীদদের জন্য দোয়া করেন নেতাকর্মীরা। পরে আলোচনা সভার আয়োজন করা হয়। এদিকে আশুলিয়ার বাইপাইলে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে থানা বিএনপি। প্রধান অতিথি ছিলেন আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক ও ধামসোনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর। সভায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তি ও দেশের কল্যাণে দোয়া করা হয়। বন্যার্তদের সহযোগিতায় রাজধানীতে অনুষ্ঠিত হলো কনসার্ট ফর বাংলাদেশ। সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে এই কনসার্ট অনুষ্ঠিত হয়। দেশের পূর্বাঞ্চল, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর সহ বিভিন্ন জেলায় বন্যা দুর্গতদের সাহায্যের জন্য এই কনসার্টের আয়োজন করা হয়। মুক্তমঞ্চে বিকেল থেকে রাত পর্যন্ত গান পরিবেশন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিভিন্ন ব্যান্ড। এ সময় দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সবার প্রতি আহ্বান জানান আয়োজকরা। এই ছিল আজকের সব খবরের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।